Hello students, good afternoon. Welcome to our YouTube channel Sapphire Coaching 2020. আজকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হলো। আজকের শেষ পরীক্ষা ছিল ভৌত বিজ্ঞান। তো চলো আমরা সেই ভৌত বিজ্ঞান প্রশ্নের উত্তরগুলো সম্বন্ধে আজকে একটু আলোচনা করে নিই। ঠিক আছে, তোমরা সবাই যে যার প্রশ্নপত্রটি হচ্ছে হাতে নিয়ে নাও এবং কে কতগুলো সঠিক অ্যান্সার করলে আমাদের কমেন্ট সেকশনে গিয়ে জানাতে থাকো। ঠিক আছে, আমরা এবারে শুরু করি। তো প্রথমে তোমাদের বিভাগ ক আছে। তো বিভাগ কতে তোমাদের মোট হচ্ছে 15টি এমসিকিউ আছে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন আছে। তো সেইগুলোর উত্তর প্রথম হচ্ছে আমরা জেনে নিই। তোমাদের কোশ্চেনে তোমরা যে যার উত্তর মেলাতে থাকো। ঠিক আছে, প্রথম তাহলে আমরা বিভাগ ক সম্বন্ধে উত্তরগুলো জেনে নিই। তো প্রথম কোশ্চেন কি বলছে যে কোন প্রকার দর্পণে অসৎ, ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়। তো এটার উত্তর হবে তোমাদের উত্তল দর্পণ। তো একের দাগের 1.1 উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে তোমাদের উত্তল দর্পণ। এরপর চলে যাই আমরা নেক্সট কোশ্চেনে 1.2। নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক? দেখো এদের মধ্যে হবে কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টা হলো তড়িৎ শক্তির একক। তো দুয়ের দাগের উত্তর কি হবে? কিলোওয়াট ঘন্টা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নেই। নিচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? এটা হবে আলফা রশ্মি। এটা কি হবে? আলফা রশ্মি। সব থেকে বেশি আলফা, তারপরে হয় বিটা, তারপরে হয় গামা। নেক্সট পেজে চলে যাই আমরা। ফিউজ তারের বৈশিষ্ট্য। ফিউজ তারের বৈশিষ্ট্য হবে উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক, অর্থাৎ প্রথমেরটা। ফিউজ তারের বৈশিষ্ট্য কি হবে? ফিউজ তারের বৈশিষ্ট্য হবে উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক। উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক। ঠিক আছে, এরপরে 1.5 কি কোশ্চেনটা আছে? আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে? তো আমরা জানি আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে হচ্ছে 18টি শ্রেণী, 7টি পর্যায় এবং 18টি শ্রেণী। এখানে জিজ্ঞেস করা আছে শ্রেণী কতগুলো আছে, তাহলে হবে 18টি। নেক্সট কোশ্চেন 1.6। নিচের কোন যৌগটির সম্পূর্ণ অণু হিসেবে পৃথক অস্তিত্ব নেই? আমরা সবাই জানি যে যারা আয়নীয় যৌগ হয় বা তড়িৎদ্রজী যৌগ হয় তাদের মধ্যে হচ্ছে কোনো পৃথক অণুর অস্তিত্ব নেই। তো এদের মধ্যে আয়নীয় যৌগটা কোনটা হবে? অপশন ডি, NaCl। NaCl এর মধ্যে হচ্ছে কোনো পৃথক অণুর অস্তিত্ব নেই। 1.7। নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? এদের মধ্যে হবে অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ যার সংকেত হচ্ছে CH3COOH, আর বাকি সবগুলো হচ্ছে কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য। নেক্সট 1.8 চলে যাই। কি বলছে কোশ্চেন? লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি রং উৎপন্ন হয়? এখানে রংটি হবে সবুজ। এখানে রংটি হবে সবুজ। সবুজ বর্ণের ক্রোমিক সালফেট এখানে উৎপন্ন হয়, তাই তার বর্ণ হবে সবুজ। নেক্সট কোশ্চেন 1.9। নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? তো অ্যালুমিনিয়াম আকরিক এদের মধ্যে কোনটা হবে? এদের মধ্যে হবে বক্সাইট। বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের একটি আকরিক। নেক্সট 1.10। ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করো। তো এদের মধ্যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনটি হবে যেটা ত্রিবন্ধনী আছে অ্যাসিটিলিন, অর্থাৎ তার সংকেত দেওয়া আছে, অ্যাসিটিলিনের নাম দেওয়া নেই। অ্যাসিটিলিনের সংকেত কি? অ্যাসিটিলিনের সংকেত হচ্ছে C2H2। এর উত্তর হবে অপশন ডি, C2H2। এরপর আছে 1.11, খুবই ইজি কোশ্চেন। বলছে এদের মধ্যে কোনটি গ্রিনহাউস গ্যাস? তো এটা হবে জলীয় বাষ্প। জলীয় বাষ্প হচ্ছে গ্রিনহাউস গ্যাস। আমাদের প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড, সেটি দেওয়া নেই, কিন্তু আমার উত্তর হবে কি? জলীয় বাষ্প।
নেক্সট 1.12 এসটিপিতে 22 গ্রাম CO2 এর আয়তন কত? তো এসটিপিতে 44 গ্রাম CO2 এর আয়তন হয় 22.4 লিটার। তাহলে 22 গ্রাম CO2 মানে হচ্ছে হাফ মোল CO2, মানে এর আয়তন হবে হচ্ছে 11.2 লিটার। উত্তর কত হবে? 11.2 লিটার। দেখো যত টাকা কোশ্চেন উত্তরটাও ঠিক সেইভাবে এসছে, 11.2 লিটার। নেক্সট কোশ্চেন 1.13 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে। তো ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড CaO পাই। তো CaO এর আণবিক ভর হচ্ছে আমার 56, আর ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে 100। যেহেতু 10 গ্রাম বলেছে তাহলে আমরা 56কে 10 দিয়ে ভাগ করে দিব। তো সঠিক উত্তর হবে হচ্ছে 5.6 গ্রাম। 1.13 উত্তর কত হবে? 5.6 গ্রাম। তারপরে 1.14 তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে। তো তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে হচ্ছে পদার্থের উপাদানের প্রকৃতির উপর। প্রত্যেকটি পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক আলাদা হয়, তাই পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর কিন্তু নির্ভর করে তাপ পরিবাহিতাঙ্ক। পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর কিন্তু তাপ পরিবাহিতাঙ্ক হচ্ছে নির্ভর করে। ঠিক আছে, এরপরে দেখে নেই 1.15 কি আছে? প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? প্রতিসরণের সময় গতিবেগ, বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য সমস্ত রাশি পরিবর্তন হয়ে যায়, কিন্তু কম্পাঙ্ক ভৌত রাশিটি হচ্ছে প্রতিসরণের সময় হচ্ছে অপরিবর্তিত থাকে। তো তোমাদের প্রথম 15টা এমসিকিউর উত্তর এইগুলো হবে। সবাই একবার দেখে নাও, নয়তো স্ক্রিনশট নিয়ে নাও এবং নিজেদের কোশ্চেনে গিয়ে মিলতে থাকো কার কতগুলো সঠিক হলো। এরপরে আমরা চলে যাব বিভাগ খ। বিভাগ খতে আমাদের মোট 21টি কোশ্চেন থাকে। তো সেইগুলো আমরা এরপরে দেখে নিই কোনগুলোর সঠিক অ্যান্সার কি হবে। বিভাগ খ 2.1 থেকে আসা যাক। বলছে আলোক রশ্মি প্রতিসরণের সময় আপতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়? তো এটা হবে লম্ব আপতনের ক্ষেত্রে। তো লম্ব আপতন মানে হচ্ছে আপতন কোণের মান কিন্তু 0 ডিগ্রি হবে। তো সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর হবে 0 ডিগ্রি। আপতন কোণের মান যদি 0 ডিগ্রি হয় তাহলে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়। নেক্সট বলছে বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে আমরা কি ব্যবহার করি? বর্তমানে যে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে আছে আমরা এমসিবি অর্থাৎ মিনিয়েচার সার্কিট ব্রেকার এমসিবি ব্যবহার করা হয় বর্তমানে ফিউজ তারের পরিবর্তে। তারপরে 2.3 বলছে 220 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ কত? তো এটা একটা সূত্র ছিল, রোধ আর ছিল, রোধ আর সমান হচ্ছে v²/p ছিল। তো এই হিসেবে যদি আমরা বের করি তো 220 × 220/100, তো উত্তর হবে আমার হচ্ছে 484 ওহম। তাহলে 220 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ কত হবে? 484 ওহম। নেক্সট 2.4 এ বলছে তেজস্ক্রিয়তার এসআই একক কি? তেজস্ক্রিয়তার এসআই একক হবে বেকারেল। বিজ্ঞানী হেনরি বেকারেল তার নাম অনুসারেই হচ্ছে তেজস্ক্রিয়তার এসআই একক হয় বেকারেল। তারপরে একটা অথবা আছে 2.4 এর একটা অথবা কোশ্চেন আছে, সেটা উত্তর দেখে নাও কি হবে। অথবা বলছে ইউরেনিয়াম 92-235 থেকে একটি বিটা কণা নির্গত হলে পরমাণু সংখ্যার কি পরিবর্তন হয়? মনে রাখবে যে একটি বিটা কণা কোনো পরমাণু থেকে নির্গত হলে পরমাণুর সংখ্যা 1 একক বেড়ে যায়। তো এখানে 92 আছে, তাহলে 1 একক বাড়বে, অর্থাৎ 92 যুক্ত 1 পরমাণু সংখ্যা কত হবে? পরমাণু সংখ্যা হবে 93 অর্থাৎ 93। ঠিক আছে, এরপরে আমাদের বাম স্তম্ভ এন্ড ডান স্তম্ভ আছে। 2.5 এর অ্যান্সারগুলো দেখে নাও বাম স্তম্ভ এবং ডান স্তম্ভের। প্রথম আছে 2.5.1 জার্মান সিলভারে কোন ধাতুটি উপস্থিত? তো এটার উত্তর হবে নিকেল। জার্মান সিলভারে কিন্তু কোনো সিলভার থাকে না,
একে সিলভারের মতো দেখতে হয় বলে একে জার্মান সিলভার বলে। আসলে এখানে কে থাকে? আসলে এখানে হচ্ছে নিকেল থাকে। তারপরে 2.5.2 এখানে কি বলছে? বলছে এদের মধ্যে কোনটি ইউরেনিয়ামোত্তর মৌল, অর্থাৎ ইউরেনিয়ামের পরবর্তী সমস্ত মৌলকে আমরা বলি ইউরেনিয়ামোত্তর মৌল। তো এখানে সঠিক অ্যান্সার হবে হচ্ছে প্লুটোনিয়াম, যার সংকেত হচ্ছে Pu। 2.5.3 এখানে কি বলছে? ক্যালামাইন। ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু, আমরা জানি যে জিঙ্কের একটা আকরিক হলো ক্যালামাইন, তাহলে ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু অবশ্যই হচ্ছে জিঙ্ক হবে। তো এর সঠিক অ্যান্সার হবে জিঙ্ক। 2.5.4 এখানে কি বলছে? বলছে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু। তো প্রথম পর্যায়ে আছে আমার হাইড্রোজেন, আর দ্বিতীয় পর্যায়ে ক্ষারীয় ধাতু কি হয়ে যাবে? এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার লিথিয়াম। বোঝা গেল? তাহলে জার্মান সিলভারে নিকেল থাকে, ইউরেনিয়ামোত্তর মৌল প্লুটোনিয়াম, ক্যালামাইন থেকে যে ধাতু উৎপন্ন হয় সেটা হচ্ছে জিঙ্ক, আর দ্বিতীয় পর্যায়ের ক্ষারীয় ধাতু হচ্ছে এটা হবে লিথিয়াম। সবাই ভালো করে মিলিয়ে নাও। এরপরে 2.6 কি আছে? সত্য মিথ্যা। সত্য মিথ্যায় কি বলছে? যে তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে। এটা অবশ্যই সত্য। আমরা জানি যে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে বিজারণ ঘটে, অ্যানোডে জারণ ঘটে, তাহলে এটা অবশ্যই সত্য হবে। 2.7 কি বলছে? অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? তো এটা কি হবে? এটা হবে H2। অ্যানোডে উৎপন্ন হয় O2, যেহেতু এখানে জিজ্ঞেস করেছে ক্যাথোড, তো ক্যাথোডে উৎপন্ন হয় হচ্ছে H2 অর্থাৎ হাইড্রোজেন গ্যাস। এর একটি অথবাযুক্ত কোশ্চেন আছে, তো অথবার উত্তরটা কি হবে জেনে নাও। অথবার কোশ্চেনটা বলছে যে নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য? চিনির জলীয় দ্রবণ, ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিড। তো এদের মধ্যে হবে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, অর্থাৎ এটা একটা তড়িৎ বিশ্লেষ্য। আমাদের কোশ্চেনেই ছিল আর একটু আগে যে একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য কি হবে, তো সেখান থেকে আমরা উত্তর পেয়ে যাই। তারপরে 2.8 কি দেওয়া আছে? বলছে কি ঘটবে যদি তুমি লোহার চামচের ওপর কপার সালফেট দ্রবণে ডোবানো হয়? তো লোহার চামচকে অ্যাসিড মিশ্র যদি কপার সালফেটে তুমি ডোবাও, তাহলে হচ্ছে এর উপর হচ্ছে ফেরাস সালফেটের অধক্ষেপ করবে। FeSO4 ফেরাস সালফেট এর হচ্ছে অধক্ষেপ করবে, অর্থাৎ ফেরাস সালফেট উৎপন্ন হবে। এখান থেকে হচ্ছে ফেরাস সালফেট হচ্ছে উৎপন্ন হবে। ঠিক আছে। তারপরে 2.9 আমরা দেখে নেব বাকি কোশ্চেনগুলো। 2.9 কি বলছে? হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়? তো এর উত্তর হয়ে যাবে হচ্ছে লোহা। কোন ধাতু ব্যবহার করা হয়? লোহা। আমরা লৌহ চূর্ণ ব্যবহার করি অনুঘটক হিসাবে, ধাতুর নাম কি হবে? লোহা। এর একটা অথবাযুক্ত কোশ্চেন আছে, অথবা নাইট্রোলিমের বিক্রিয়াটাই দেওয়া আছে। কি বলে দেওয়া আছে? ক্যালসিয়াম কার্বাইড CaC2, তার উপর নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে CaNCN, ক্যালসিয়াম সায়ানামাইড। তো সঠিক উত্তর কি হবে? CaNCN, ক্যালসিয়াম সায়ানামাইড। বোঝা গেল? তারপরে 2.10 থার্মিট পদ্ধতিতে হচ্ছে কোন ধাতু নিষ্কাশিত হয়? তো এটা হবে লোহা। লোহা হচ্ছে থার্মিট পদ্ধতিতে নিষ্কাশিত হয়। তারপর হচ্ছে নিচে যৌগটির ইউপ্যাক নামকরণ করো। ইউপ্যাক নামকরণ কি হবে? যৌগটা আছে CH3, CH, Br, CH3 নামকরণ করা হয়। আগে আমাদের পয়েন্ট করতে হয় কোনটা 1, কোনটা 2, কোনটা 3। তো দেখো এখানে একটা ব্রোমিন আছে, কত নম্বর কার্বনে আছে? 2 নম্বর কার্বনে আছে, তাই এর নাম কি হবে? এর নাম হবে 2-ব্রোমো-প্রোপেন। প্রোপেন কেন হলো? যেহেতু 3টা কার্বন আছে, একটা হলে মিথেন, দুটা হলে ইথেন, যেহেতু 3টা কার্বন আছে তাই এর নাম কি হবে? প্রোপেন। তো এর ইউপ্যাক নামকরণ কি হলো? 2-ব্রোমো-প্রোপেন। বোঝা গেল? এরপরে এর আরো একটা অথবা আছে, অথবাটা আমি একটু মুছে দেই বোর্ডটা। অথবায় কি আছে? এর অথবায় এখানে অথবাটা দিলে বুঝতে সুবিধা। এর অথবায় বলেছে
যে অবস্থানগত আইসোমেরিজম বা সমবায়তার উদাহরণ দাও। তোমরা যে কোনো একটা উদাহরণ নিয়ে নিতে পারো। আমি এইটা নিয়েছি, এটা হচ্ছে CH3 CHOH CH3, অর্থাৎ এর নাম হচ্ছে প্রোপ-টু-অল, হয়েছে প্রোপ-টু-অল। আর একটা কি হবে, এর অবস্থানগত সমবয়বটি হবে CH3 CH2 CH2OH। এর নাম কি? এর নাম হচ্ছে প্রোপানল বা প্রোপ-1-অল। অবস্থানগত কেন বলছে, দেখো এখানে OH মূলকটা 2 নম্বর কার্বনে আছে, আর এখানে OH মূলকটা 1 নম্বর কার্বনে আছে, এই জন্য কি বলা হয় অবস্থানগত সমবয়ব, এদের অবস্থানটা হচ্ছে আলাদা। ঠিক আছে, তারপর 2.12 চলে যাই। কি বলছে, যে রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য যে পলিমারটি ব্যবহার করা হয় তার মনোমারের নাম লিখো। ভালো করে বুঝবে, যে পলিমারটি ব্যবহার করা হয় তার মনোমারের নাম। তো পলিমারটির নাম কি? পলিমারটির নাম হচ্ছে পলিটেট্রাফ্লুরোইথিলিন বা টেফনল যাকে বলা হচ্ছে। কিন্তু তার মনোমারটা কি হবে? তার মনোমারটা হবে টেট্রাফ্লুরোইথিলিন। সঠিক উত্তর কি হবে? টেট্রাফ্লুরোইথিলিন। যেহেতু বলছে মনোমারের নাম, তাই আমরা লিখবো টেট্রাফ্লুরোইথিলিন। তারপরে নেক্সট কোশ্চেন, খুব ইজি কোশ্চেন। বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব? অর্থাৎ আমরা যেই স্তরে থাকি, অর্থাৎ ট্রপোস্ফিয়ারে হচ্ছে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব, অর্থাৎ ঝড় বৃষ্টি তো হচ্ছে ট্রপোস্ফিয়ারে। নেক্সট, এর অথবা একটা কোশ্চেন ছিল, অথবার কোশ্চেন কি বলছে, যে ওজোন স্তরের ঘনত্ব মাপার এককের নাম কি? সবাই জানি ডপসন। ডপসন হচ্ছে ওজোন স্তরের ঘনত্ব মাপার একক, এটা DU লেখা হয়, ডপসন। নেক্সট 2.14 কি বলছে, রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম লেখো। তো সেটা কি হবে? ক্লোরোফ্লুরোকার্বন, যাকে আমরা সংক্ষেপে CFC লিখি। তো CFC হলো রেফ্রিজারেটর বা বাতানুকূল যন্ত্র থেকে নির্গত হওয়া প্রধান গ্রিনহাউস গ্যাস। এরপরে আর একটা সত্য মিথ্যা দিয়েছে 2.15-তে। কি বলছে, বলছে চার্লসের সূত্র অনুযায়ী -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয়। এটা একদম ভুল দেওয়া আছে, অসীম হয় না, সমস্ত গ্যাসের আয়তন হচ্ছে 0 হয়ে যায়। তো এটা আমাদের মিথ্যা হয়ে যাবে, সঠিক উত্তরটা হবে 0 হয়ে যায়। তারপরে 2.16 এখানে কি বলছে, বলছে STP-তে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণু সংখ্যার কত? দেখো অক্সিজেনের আণবিক ভর হয় 32, তো 16 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে হাফ মোল অক্সিজেন। তো এখানে অণু সংখ্যা হবে তার অর্ধেক, অর্থাৎ 3.011 ইন্টু 10⁻⁻23 এতগুলো কিন্তু অণু থাকে। ঠিক আছে, তারপর 2.17 কি বলছে, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.2 ইন্টু 10⁻⁵ পার ডিগ্রি সি হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে? সরি, আয়তন প্রসারণ গুণাঙ্ক দেয়া আছে 36 ইন্টু 10⁻⁵। সত্য না মিথ্যা? তো আমার জানি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যত হবে আয়তন প্রসারণ গুণাঙ্ক তার 3 গুণ হবে, অর্থাৎ এটা সত্যই দেওয়া আছে। তো এটা হবে ঠিক, অর্থাৎ সত্য। এর অথবা কি দেওয়া আছে, ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স কোন ভৌত রাশির একক? এর অথবাই আছে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স কোন ভৌত রাশির একক? তো এটা হবে তাপ পরিবাহিতাঙ্ক। এটা কার একক হবে? এটা হবে তাপ পরিবাহিতাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্কের একক হবে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। নেক্সট আমাদের MCQ অর্থাৎ শর্ট কোশ্চেনের লাস্ট কোশ্চেন 2 দাগের, বলছে বিবর্ধক কাঁচ রূপে হচ্ছে আমরা কোন লেন্স ব্যবহৃত হয়? তো বিবর্ধক কাঁচ হিসেবে হচ্ছে আমাদের হচ্ছে উত্তল লেন্স ব্যবহৃত হয়। বোঝা গেল? তো এই হলো আমাদের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। এরপরে আমি আরো একটা ভিডিওতে তোমাদের যে সমস্ত 2 নাম্বার এবং 3 নাম্বারের কোশ্চেনগুলো আছে তার উত্তরগুলো আমি করে দেব। তো তোমাদের এই সঠিক অ্যান্সার কতগুলো হলো এই শর্ট কোশ্চেনের মধ্যে তোমরা কিন্তু কমেন্টে জানাতে থাকো। ঠিক আছে, টাটা।